নানা রকমের ফর্দ লেখার পাশাপাশি আমার বন্ধুদেরও ভালো কাজের, ভালো গুণের একটা লিস্ট আমার কাছে আছে। লিস্ট বলছে এই কারণে, এত এত ভালো মানুষ, এত এত ভালো কাজ তারা করেছে যেটা আসলে লিখে রাখতে হয়, মনে থাকে না। আজকে তেমনই একজন আমার বন্ধু যার সঙ্গে কথা বলবো। তিনি প্রথমত একজন পাপেটেরিয়ান, আবার মঞ্চ কাঁপানো অভিনেত্রী, আবার চলচ্চিত্র, টেলিভিশন, সেখানেও সে সমান তালে দৌড়চ্ছে। সবচাইতে ভালো গুণ তার যেটা, সে হচ্ছে মানবিক একটা মানুষ, প্রকৃতির কাছাকাছি থাকা একটা মানুষ, সে নিজেকে এখনো মাটির মানুষ বলে দাবি করে। অহংবোধ তার নেই, কোনো স্টারডাম নেই, শুধু কাজ করতে চায় এবং কাজ করে যায় নীরবে। তেমনই এক বন্ধুকে আজকে আমন্ত্রণ জানিয়েছি কথোপকথন অনুষ্ঠানে। এবারের পর্বে কাজী নওশাব আহমেদ, ডেকে নিচ্ছি কাজী নওশাব আহমেদকে। আসো। হ্যালো, কেমন আছো? খুব ভালো। সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ, তোমাকে। তুমি আসার আগে আমি বলছিলাম যে একটা মানুষ কতগুলো কাজ করতে পারে, কয়টা করতে পারে? আসলে একজন নারী অথবা যে কোনো মানুষ এই বর্তমান যুগের সাথে তাল মিলাতে হলে তো আসলে অনেক কিছুই করতে হয়। আমার ধারণা তুমিও সেটাই করো। আমি তেমন কোনো আলাদা কিছু করি না। না না, তুমি একাধারে হচ্ছে পেইন্টার, তারপরে তুমি বাচিক শিল্পী, সেখানে তুমি ভীষণ রকমভাবে সফল। তারপর তুমি মঞ্চ করছো, ফিল্মে কাজ করছো, টেলিভিশনে কাজ করছো, এত সবকিছু কিভাবে ম্যানেজ হয়? ইচ্ছা থাকলেই উপায় হয়। তুমি একদম মানে হয় না যে আমরা যখন সিসিমপুর দেখা শুরু করলাম, সে কি শুরু থেকেই তো সিসিমপুর ছিল? একদম শুরু থেকে, একদম। এবং হচ্ছে আমাদের ইকরি ইকরি মানে মানে হয় না যে নওশাব আর ইকরি দুটো এরকম এস্টাবলিশ হয়ে গেছে, বাচ্চারা মানে হচ্ছে এই যে ইকরি 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 হয়ে গেছে। ওইখানে তোমার সম্পৃক্ততা কিভাবে তৈরি হলো? মানে তুমি কি আগে থেকে ভয়েস আর্টিস্ট হবে এরকম কিছু একটা প্ল্যান ছিল? না, একদমই না। আমার সবকিছুই হুট করেই, খুব ভেবে চিন্তে কখনোই, মানে আমার শৈশবটা এখনো চলমান। আচ্ছা, এটা ভালো। এবং সেটাই আমি থাকতে চাই এবং ছাত্রী হিসেবেই মরে যেতে চাই। সো সেই জায়গা থেকে হুট করে আমি তখন চারুকলায় মাত্র ভর্তি পরীক্ষা দিয়েছি, তো দেখলাম যে পাপেটিয়ার চাই। তো পাপেটিয়ার বিষয়টাই তো জানি না। আমি শুধু জানতাম যে আমাদের যিনি ছিলেন আমাদের মোস্তফা স্যার, মোস্তফা মোনার স্যারের শুধু আমি দেখতাম, কিন্তু মানে যারা করে তাদেরকে পাপেট শিল্পী বলে, কিন্তু পাপেট টিয়ার বলে ইংরেজিতে, এটাও কিন্তু আমরা জানতাম না। আমি জানতাম না। তো আমার এক বন্ধু আমাকে বললো, শুন তুই তো আমার মনে হয় তুই ভালো করবি। আমি বললাম কিভাবে আমি ভালো করবো? আমি জীবনে মঞ্চ করিনি, কিচ্ছু করিনি, সারা জীবন ব্যাক বেঞ্চার ছিলাম, আমি কিভাবে ভালো করবো? বলে কারণ তোর ভিতরে একটা বাচ্চা অলরেডি আছে এবং সেটা একটু পাগল টাইপের বাচ্চা এবং প্রচন্ড দুষ্টু, এটা খুব কাজে লাগবে, তুই দে। তো সেইভাবেই বন্ধুদের সাথেই আমি অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছিলাম। এরপর তো আমি আসলে পাপেটের প্রেমে পড়ি প্রথম দর্শনে। কারণ আমাদের যিনি, মানে আমি যাকে আমার গুরু মানি, মার্টিন রবিনসন, উনি একসাথে 6টা ক্যারেক্টার করছিলেন। তো 6টা ক্যারেক্টার করতে দেখে আমার তখন মনে হলো যে এক জীবনে একটাই করতে পারলাম না, 6টা। তাই তো। সো সেইটাই আমার টার্গেট ছিল যে না, এরকম কিছু একটা হতে হবে, শিল্পী হতে গেলে এরকম হতে হবে, নিজেকে ভাঙতে হবে, আবার করতে হবে। কিন্তু হয় না, ধরো আমরা যেভাবে কথা বলছি, ইকরি তো ওইরকম না, একটু ডিফারেন্ট ওইতে কথা বলতো, গলাটা একটু হয় না গুড, মানে ওই গলাতে প্রচন্ড রকমের প্রেসার তৈরি হয়। তো তোমার এমনিতে মানে হয় না সাফোকেশন লাগে না যেরকম? একদম না, আমার প্রতিদিন মনে হতো, কারণ আমার ছোটবেলাটা ভীষণ চুপচাপ, মানে খুব হই হুল্লোড় এই বিষয়গুলো ছিল না। আমি মাথায় অনেক ইমাজিনেশনের মধ্যে ছিলাম। মাথায় যত প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আমি করতে পেরেছি ইকরি হয়ে। আচ্ছা, হ্যাঁ, কারণ আমি, তোমার ছেলেবেলা কোথায় কেটেছে? ক্যান্টনমেন্টে। এইজন্য খুবই সাফোকেটেড এরকম আছে, ওইখান থেকে ইকরির মাধ্যমে নিজেকে রিলিফ তৈরি করে। এবং এত প্রশ্ন ছিল আমার, এবং আমি যে এত প্রশ্ন করতে পারি, এত কথা বলতে পারি, এত, সেটা বোধহয় আগে কেউ বুঝতে পারেনি। না, কি আমার মা তো প্রথমে মিলাতেই পারতো না। কিন্তু ধরো না, ওই ধরনের টোনে কথা বলতে বলতে একটা সময় কি মনে হয় না যে আমি মানে বাস্তব লাইফে এরকম কথা বলে ফেলছি? একটু তো সমস্যা প্রথম দিকে হতো, কারণ তখন আসলে অভিনয় বিষয়টাই তো জানি না। আমার তো প্রথম হাতে খড়িটাই হচ্ছে আপনার ইকরি দিয়ে আমি অভিনয়ের প্রেমে পড়ি।
আচ্ছা। তারপরে ওইখানে জাকির আঙ্কেলের সাথে দেখা, নূর আঙ্কেলের সাথে দেখা, সারা আন্টির সাথে দেখা, মানে এই মানুষগুলোকে যাদেরকে আমরা টিভিতে দেখছি, তো ওনারা আমাদেরকে গ্রুমিং করাচ্ছেন। তখন আমি ব্যাপারটা বোঝা শুরু করলাম যে না, আসলে একজন শিল্পীর একটা আলাদা জীবন চর্চা লাগে, একটা বোধের চর্চা লাগে। তো ওইটা তখন থেকে আমার শুরু হলো। তো আমি আসলে মানে হুট করে সবকিছু শিখে ফেলিনি, আমার অনেক সময় লাগে, পর্যায়ক্রমে তার মানে ধাপে ধাপে আসলে নিজেকে তৈরি করে নিয়েছো। হ্যাঁ, এখনো তৈরি হচ্ছে। তো তোমার রং তুলি তোমার সঙ্গে মানে অভিমান করে নাই যে কেন আমাকে ধরছে না, কেন আমাকে এখন মুখে রং তুলি হয়, আর মাঝে মধ্যে পাপেটের যখন ক্যানভাসে আর হয় না, না সময় পাই না। এটা অবশ্যই এটা খুবই খারাপ কথা যে সময় পাচ্ছি না। ওদেরও তো সময় দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই। আসলে ওদেরকে চেয়ে আমার কাছে মনে হয় ওটা আমার সময়। যখন আপনি, কারণ ক্যানভাসটা একান্তই আমার, এক না এক তন্ত্রের মতো, না তাই শিল্পীর আসলে ওটাই হওয়া উচিত একদম। তো সেই জায়গা থেকে আমার কি বলবো, আমি প্রচন্ড মিস করি। কিন্তু আমার মনে হয় এখন আমি যেহেতু প্রকৃতিতে বিশ্বাসী, প্রকৃতি এখন আমাকে যেভাবে মোল্ড করছেন, যেভাবে উনি আমাকে চাইছে, আমি ঠিক সেভাবেই ফ্লো করছি। কখনো বলছে যে এখন তোমার অন্যকে সময় দেয়, এখন তোমার সন্তানকে সময় দেওয়ার সময়, এখন তোমার থিয়েটারে সময় দেওয়ার সময়, এখন তোমার কুকুর, বিড়াল, গাছপালা এগুলো দেখার সময়। এখন আমি অনেক দেখছি, এখন অনেক অবজার্ভ হচ্ছে। মেবি জানি না, আমার তো ধারণা আমি অনেক বছর বাঁচবো। অবশ্যই তুমি অনেক মানে বছর বাঁচো। সু অভিনেত্রী হিসেবে তোমার একটা সুনাম আছে, এটা আমরা সকলেই জানি। কারণ তুমি যে কাজটা করো ভীষণ রকমের মন প্রাণ দিয়ে তুমি সেই কাজটার সঙ্গে মিশে যাও, সেটা আমরা অনেক কাজে দেখেছি। তুমি যখন মঞ্চে নিজেকে জড়ালে, মনে হলো না যে ইক্রি যখন করছিলাম ওর একটা পাপেটেরিয়ান, আমি ওখান থেকে মঞ্চে যখন মানে আসলে পার্থক্যটা কিরকম মনে হলো? যে প্রথম কথা হচ্ছে পুরো শরীর নিয়ে সামনে আসা, আর ইক্রি যখন করতাম তখন আমার কণ্ঠটা নিয়ে সামনে আসা। হ্যাঁ, এবং ওই সময় চোখ কোন দিকে যাচ্ছে, হাত কোন দিকে যাচ্ছে, এটা নিয়ে এত মাথা ব্যথা ছিল না। বাট এখন আমি জানি যে আমার হাত কোন দিকে যায়, পরিমিতি বোধটা আরো অনেক বেশি, এবং দর্শকের সাথে কমিউনিকেশনটা আরো বেশি। এবং আমার কাছে মনে হয় যারা থিয়েটার করেন তাদেরকে অনেক অনেস্ট হতে হয় ভীষণ। কারণ আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার চোখ ওটা এড়ানো যাবে না। তো এতখানি অবজারভেশনের মধ্যে যখন আপনি থাকেন, তখন আপনি চাইলেও বদমাইশিটা করতে পারবেন না। আমার কাছে থিয়েটার ভীষণভাবে জরুরি আমার নিজের জন্য। আমার মন খারাপ হলে আমি যখনই সাফোকেটেড হয়ে যাই মিডিয়ার বিভিন্ন বিষয়, অনেক বিষয়, চারপাশ, পৃথিবী এখন যেভাবে চলছে, যুদ্ধ, সব মিলে যখনই আমি ভীষণ গুমড়ে যাই, আমার মনে হয় থিয়েটারে আমি যাই, আমি একেবারে নিজেকে সমর্পণ করি, এবং আমি আমার মানে সহযোদ্ধা অথবা আমি থিয়েটার কর্মী যারা আছেন তাদের সাথে যখন কাজ করি, আমার মনে হয় যে ওহ, দিস ইজ ইট। এইভাবে যদি দেশ চালানো যেত, এইভাবে যদি পৃথিবী চালানো যেত, তাহলে হয়তোবা। এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটি মানুষের থিয়েটার করা উচিত, এটা ভীষণভাবে জরুরি। মানে আমার সবকিছু, মানে হয় না, আমার সবকিছু নিয়ে জড়ানো ওই জায়গাটা। মানে আমি কেমন করে কথা বলবো, আমি কিরকম ভাববো, আমি কিরকম, মানে হয় না একদম আতুর ঘর যেটাকে আমরা বলি। আমার কাছে মনে হয় কি ওটা তো আছেই, সবাইকে তো অভিনেত্রী অভিনেতা হবে দরকার নাই তো, মানে কেন হইতে হবে, আর অনেক কিছু আছে ওখানে। কিন্তু থিয়েটারটা করলে যেটা হয়, আপনি জানবেন যে আপনি যে এই যে স্পটলাইটের তলায় দাঁড়িয়ে আছেন, এটার পেছনে শুধু আপনি একা নন, অসংখ্য মানুষ, এবং মাটির কাছাকাছি থাকা যায়, বারবার বেলুনের মতো ফুস করে উপরে হলেও আমার যারা সহশিল্পী আছে তারা আমরা ঠুস করে ফুটিয়ে মাটিতে নামাতে পারে। এটা মানুষ হিসেবে ভীষণভাবে জরুরি, কারণ আমরা তো ভীষণ রকম আলোর ভিতরে থাকি, তখন আমরা অন্ধকারে যারা আছে তাদের কান্নাটাও শুনতে পাই না, মনে হয় যে আমি তো এখন আলোর মধ্যেই রয়েছি। তো থিয়েটার আমার জন্য ভীষণ জরুরি। বাহ, তারপর তুমি ভিজুয়াল মিডিয়া কাজ করা শুরু করলে, এবং আমার কিন্তু থিয়েটার পরে। ও, ভিজুয়াল আগে ভিজুয়াল। আচ্ছা, আগে ইক্রি, তারপর সিনেমা, তারপরে নাটক, তারপর প্রথম সিনেমা অভিজ্ঞতা কি রকম ছিল? মানে ভীষণ মজার, ভীষণ মজার। আমি সিনেমা তখন বুঝি না, মানে সিনেমা বিষয়টা কি এটা বুঝতেই আমি এক্সাইটমেন্টে অ্যাকচুয়ালি হ্যাঁ বলছি, আমি দেখি তো জিনিসটা কি। আমার আসলে শেখার আগ্রহ থেকেই সব করা হয়েছে। কোন ছবিটা করলে? প্রথম ছিল উধাও,
অমিত আশরাফ ছিল, তো ও তো নিউ ইয়র্ক থেকে পড়াশোনা করে এসছে। তো তখন আমি ইকরি করছি, তখন শেষের দিকে, মানে আমার ওই অ্যাক্সিডেন্টের হওয়ার 1 মাস আগেও আমাকে জানায় যে আমি আপনার একটা জায়গায় একটা নাটক দেখেছি, আমার ভীষণ প্রমিজিং মনে হয়েছে আপনাকে, আমি একটা সিনেমা বানাচ্ছি, আমার প্রথম সিনেমা, আপনি কি একটু আমাকে অডিশন দেবেন কিনা। তো আমি একটা চরিত্রের জন্য অডিশন দিতে যে আরেকটা চরিত্র পেয়েছি। তো ওই চরিত্রটা ভীষণ কাছের আমার, মিতা নামে একটা চরিত্র। তো ইকরি থেকে একেবারেই গণিকার চরিত্র করা, উল্টো সকল কিছুই আসলে একেবারেই নতুন করে ভাবতে হয়েছে আমার কাছে। এই ট্রান্সফরমেশনটাই ভীষণ মজা লেগেছে। হ্যাঁ, যে একেবারে বাচ্চা 3 বছরের ভূত থেকে লাফ দিয়ে একদম ওই জায়গায়, হ্যাঁ একেবারে অন্ধকার, যে মেয়েটি প্রশ্ন তো করেই না, উত্তর দিতেও পছন্দ করে না, সে হাসেই না, ইট ওয়াজ টাফ। এবং ওই সময় অনিমেষ ছিলেন আমার সহশিল্পী, তো উনিও ভীষণ ভাবে, মানে শাকিল ভাই ছিলেন, তো ভীষণ সহযোগিতা পেয়েছি। শাহিদ আলী সুজন ছিলেন। তো প্রথম সিনেমা, এবং ওই সিনেমাটার পেছনে আরেকটা গল্প হলো যে তার ঠিক 21-22 দিন আগে মেবি আমার মানে ব্যাকবোনের অপারেশনটা হয়েছিল। তার আগে 3 মাস ইন্ডিয়াতে ছিলাম, বিকজ আই ওয়াজ প্যারালাইজড। তো আমাকে যখন ডিরেক্টর টেক্সট মানে মেইল করছেন, তখন আমি ওকে লুকিয়েছিলাম যে আমি তখন মানে এটা বলে যেতে পারে না হয় এরকম একটা এক্সাইটমেন্টের জায়গাটা। তো আমার বাবা বলছে তুমি কি ওর কাছ থেকে কিছু লুকাচ্ছ, কারণ বাবা তো দেখছেন। তাই হচ্ছে হ্যাঁ লুকাচ্ছি, কিন্তু মিথ্যা বলছি না। তো পরে যখন আমি মানে করতে যাই, শুটিং এ যাই, তো ও আমাকে বলেছিল ওজন বাড়াতে, কারণ যেহেতু গণিকার চরিত্র একটু ভারী ব্যাপারটা দরকার ছিল। আমি 10 কেজি ওজন বাড়িয়েছিলাম। তো অপারেশনটা আমাকে আরেকটু সাহায্যও করেছিল ওই ক্ষেত্রে। হ্যাঁ, তো বাট ও সামহাও বুঝতে পারছিল যে আমি হাঁটতে আমার অসুবিধা হচ্ছে। তো আমাকে বললো আপু আপনাকে একটু বলেন তো, মানে কি ইউ আর ফেসিং এনি প্রবলেম। তো তখন আমার এখানে ব্যান্ডেজ লাগানো। সো আমি বললাম যে আমি ড্রেসিং এর মধ্যেই আছি। তো আমাকে বললো ইউ আর ক্রেজি। আপনি আমাকে বলতে পারতেন, বড় একটা সত্য গোপন করে রাখলেন। হ্যাঁ না, ইউ আর ক্রেজি যে আপনি অভিনয় করার জন্য এইরকম অপারেশনটা লুকায় ফেলতে হইলো। না ঠিক আছে, একটা ভালো কাজের পেছনে তো ওই ধরনের, না তাহলে আমার সিনেমা করা হতো। হ্যাঁ হতো না, এবং সেটা শুরু হলো। এবং উধাও আমরাও দেখেছি খুব ভালো সিনেমা, আমাদের টেলিভিশনে প্রায় আমরা দেখি, চলে। সেখান থেকে তুমি যখন কাজ করছিলে, আমি ওই প্রসঙ্গে যাব, তার আগে তুমি কিছু খেতে চাও? চা, কফি? চা, গ্রিন টি। গ্রিন টি, হ্যাঁ গ্রিন টি আছে। আমি কি তোমাকে হেল্প করব? করতে পারো, আমার এখানে আরো অনেক কিছু আছে, তুমি যা যা খেতে চাও। আচ্ছা, টেলিফোনটা এখানে রাখলাম। হ্যাঁ, আমার প্রিয় জিনিস। তুমি এটা খেতে শুরু করো, তারপর আমি তারপর তোমার খবর বলো। আমার তো ওই যে চলছে, এটা নিয়ে আছে কথোপকথন। আমার সব বন্ধুরা এখানে আসতেছে। মানে দেখো, বন্ধু বিষয়টাই কিন্তু সবচেয়ে সুন্দর না? সব সম্পর্কের। চলো রেডি? ওকে। আচ্ছা, তোমাকে নিয়ে একটা কথা আছে এরকম, মানে অনেকে বলে সেটা, এই মেয়েটা ভীষণ ঠোঁট কাটা। এখন সেই ঠোঁট কাটাটা যাদের মানে পীড়া দেয়, তাদের হয়তো ওই রকম ঘটনা ঘটে বলে হচ্ছে তাদের কাছে এটা মনে হয়। আবার যারা ঠিকঠাক না, ওকে এটা ও মুখের উপরে সত্যি কথাটা বলে দিচ্ছে। এটা কি তোমার কাছে অভিযোগ মনে হয় নাকি না, তুমি আসলে মানে নিজের স্পষ্টবাদিতার জায়গা থেকে তুমি এটা করো? দেখো, একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি যত বয়স বেড়েছে, আমি একটি মানুষ সবাইকে খুশি করতে পারবো না। রাইট। আমি সেটা চেষ্টাও করি না। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি যাতে কাউকে এমনভাবে হার্ট না করি যাতে তার মোরালটা নষ্ট হয়ে যায়। একদম। সো সেই জায়গা থেকে এই চর্চাটা মেইনলি আমার বাবার কাছ থেকেই এসছে। ওনার কথা হচ্ছে যে তুমি একটি মানে ঘটনাকে যদি পেঁচিয়ে ফেলো, তাহলে সেটাকে পেঁচাতেই থাকবে। তার চেয়ে হয়তোবা তোমার বন্ধুত্ব শেষ হয়ে যাবে, হয়তোবা আমিও তোমার উপর রেগে যাব, কিন্তু একটা সময় আমি রিয়েলাইজ করবো যে মেবি ও তো সত্যটাই বলেছিল, অথবা ও আমার ভালোর জন্যই বলেছিল। আমার বাবা আমাকে সবসময় বলতো যে তুমি কখনোই ভেবো না যে তুমি সবসময় খুব পছন্দের অথবা প্রিয় মানুষ হয়ে উঠবে, কারণ তুমি যেভাবে কথা বলো। তো আশাই করো না, তোমার
এটাই মাথায় রাখতে হবে যে তোমার গণ্ডিটা খুব ছোট হবে, কিন্তু তারা জেনুইন হবে, কারণ তারা তোমাকে এইভাবেই ভালোবাসবে যে অ্যাটলিস্ট যার নেয়ার সে আসলে ঠিকঠাকই নেবে। হ্যাঁ, সো আমি আসলে হ্যাঁ, আর আমার ব্যাপারটা হচ্ছে আমার বন্ধু সংখ্যা ছোট, সেটা আমি ভীষণ মানে আমি মনে করি ইটস এ ব্লেসিং। কারণ তারা রাত 3টার সময় আমার কাছে ছুটে আসবে, আর আমি যখন প্রবলেমে পড়বো আমি জানি আসবেই। সো এটা আমাকে ব্লেসিং হিসেবেই নেই আমি মনে করি। এতে হয়তো আমি বারবার বলছি যে আমি অনেকের প্রিয় পাত্র নই, সেটা হতেও চাই না। বাহ, নিজের সম্পর্কে এরকম স্পষ্ট ধারণা থাকাটা এটা সাহসের ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস, এটা আমি বলবো যে রিউমার একটা কথা এলো একটা সময়ে, মানে এই এখনকার সময় থেকে কিছুটা আগের সময়ে, যে নওশবা একটা ভিডিও বার্তা ছাড়লো এবং এইটা নিয়ে একটা শোরগোল শুরু হলো এবং সে বলা হলো সেখানে তথাকথিত একটি রাজনৈতিক দলের ছাত্রদের, মানে যদি বলি ছাত্রলীগ এরকম, যে তাদেরকে বলে ওখানে মানুষ মেরে ফেলছে, এইটা নিয়ে নওশবা স্ট্যাটাস দিল এবং এটা নাকি ভুল স্ট্যাটাস, এবং একটা মানুষ তার পক্ষে দাঁড়ালো, একটা মানুষ যাদেরকে বলা হলো তাদের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করলো এবং দুই পক্ষ থেকে নানাবিধ কথা শুরু হলো। এই নানাবিধ কথায় আমরা একটা সময়ে তোমার প্রতি এক ধরনের নির্যাতন, সেটা মানসিক ভাবে তো অবশ্যই, এবং তোমাকে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়েও যাওয়া হলো। এইটা একটু ক্লিয়ার করবার বিষয়টা, মানে তুমি কি আসলে কি ওরকম ওই ভুল বার্তা দিয়েছিলে নাকি না, যেটা সত্যি তুমি দেখেছো তাই তুমি আসলে বলেছো? সেটা হচ্ছে যে আমি তার মানে যখন থেকে আন্দোলন হচ্ছে আমি আন্দোলনে অ্যাক্টিভলি ছিলাম, এবং সেগুলো গুগল করলেই পাওয়া যায় যে আমার জুলাই আন্দোলন যেটাকে বলছি আমরা। না আমি নিরাপদ, আচ্ছা নিরাপদ, হ্যাঁ, ওই সময়, হ্যাঁ। তো ওই সময় আমার বাবাও কিন্তু ছাত্রদের পানি টানি খাওয়াতেন, এবং মানে আন্দোলনে যাওয়াটা আমার জন্য খুব এমন কোনো বড় বিষয় না যে আমি খুব বড় একটা কাজ করে ফেলছি, মানে আন্দোলনে যাব এটাই খুব স্বাভাবিক বিষয়। সেটা মানে একজন সঠিক মানুষ, মানে বিবেচিত মানুষ হিসেবে আমি আসলে এটা করব, এটা স্বাভাবিক। মানে এটা আমি আমার বাবাকে মানে এটা আমাদের কাছে খুব মানে ব্যাপার একটা বিষয়। হ্যাঁ, যে গণজাগরণ মঞ্চে আমার বাবাও যেতেন, আমাকে নিয়ে যেতেন, তো আমি কখনো দেখি নাই যে এটা খুব বড় একটা ব্যাপার, মানে এটা খুবই নর্মাল ব্যাপার যে আমি যদি যেটা দেশের জন্য যদি আমি কিছু করতে পারি সেটা খুব স্বাভাবিক। মানে আমার বাবার তুমি ওই সেন্স থেকে আসলে তুমি গিয়েছো। হ্যাঁ, তো যাচ্ছিলাম ওখানে বাচ্চাদের সাথে, আমরা একসাথে গাড়ি আটকাচ্ছিলাম, যা যা করার দরকার সবই করছিলাম, রমনা থানায় পর্যন্ত গেছি। কিন্তু যেদিন ভিডিও বার্তাটা আমি দিই সেদিন অলরেডি আমি বলেছিলাম যে আমি কিন্তু শুটিং এ যাচ্ছি। তো যারা ওখানে আমার আন্দোলন করছিলাম তো তাদেরকে আমি বলেছিলাম তোমরা আমাকে আপডেট রেখো যে কি হচ্ছে। তো সকাল থেকে ভীষণ পজিটিভ ছিল। তো হঠাৎ করে দুপুরের দিকে আমার কাছে একটা ছেলে ফোন করে, এবং সেই ছেলেটাকে আমি চিনি। আচ্ছা, মানে তার সাথে তার আগের দিনও আমার আন্দোলনে দেখা হয়েছে আমার। সে কোথায় ক্লাস 8, 9 অথবা 10 এর পরে এরকম কিছু একটা ছিল। তো সে আমাকে বললো যে আপু এরকম দেখেন আমি আওয়াজ শুনতে পাচ্ছি যে জায়গাতলায় অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ। তো সেই চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনার পর আমাকে বলছে আপু আমাদেরকে তো মারছে। তো তখন আমার কি করা উচিত? আমি প্রথম যে কাজটি করেছিলাম সেটা হচ্ছে আমি প্রশাসনকে ফোন দিয়েছিলাম। প্রশাসনকে ফোন দেওয়ার পর প্রশাসনকে কিন্তু আমি জানিয়েছিলাম যে আমার কাছে এরকম একটি ছেলে ফোন করেছে, সে আমাকে বলছে যে জিগাতলায় মারামারি হচ্ছে, ওদেরকে নাকি মারামারি করছে, এবং ওরা নাকি পপুলারের ভিতরে ঢুকে যাচ্ছে, মেরিনোভার ভিতরে ঢুকে যাচ্ছে। এটা কতখানি সত্য? যার কাছে আমি ফোন করেছিলাম উনি আমাকে বললো যে ওনার ওই ছেলেটার নাম্বারটা আমাকে দাও। ওই নাম্বারটা আমি তাকে দিলাম। উনি আমাকে বললেন আমি জেনে আপনাকে জানাচ্ছি। আচ্ছা, এরপর উনি আর কোনো করেন নাই। মাঝখানে আমাকে ওই ছেলে আরো 2-3 বার ফোন করলো, এবং এরপরে সে আমাকে ভিডিও পাঠালো, ছবি পাঠালো। এখন ভিডিও ছবি দেখার পরে আমি তো আরেকবার হ্যাঁ, আমি আবার ওনাকে ফোন করলাম, কিন্তু উনি আর ফোন ধরলেন না। আচ্ছা, ওনাকে আমি এরপরে মিনিমাম 4 থেকে 5 বার ফোন করলাম। ওই ছেলেটি আবার ফোন করলো, এবং ওই সময় আমি চিৎকারের আওয়াজ শুনছি, কান্নার আওয়াজ শুনছি। তখন স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয়েছে যদি কোনো বাসায় একটা আগুন লাগে তখন আমি কি করবো? বসে বলবো আচ্ছা ঠিক আছে আগুন পুরো আমি দেখছি। তো আমি কিন্তু প্রশাসনকে ফোন দিয়েছি। আমার প্রথমে আমার বুদ্ধিমত্তা যেটা বলেছে আমি সেটা করেছি। এরপরে আমার কাছে মনে হয়েছে আমার কিভাবে সাহায্য করতে পারি আমি লাইভে যে বলবো যে প্লিজ ওদেরকে বাঁচান, যেটা আমার কাছে ইনফরমেশন এসছে আমি সেটাই করেছি। এবং এরপরে তো বিভিন্ন জল্পনা কল্পনা কি জানি, আমি নাকি সাকা চৌধুরীর ফ্যামিলির, যে আমি
কোন একটা রাজনৈতিক কারণে এই করেছি ওই করেছি, কেউ আমাকে টাকা দিয়েছে বলে করেছি, যেগুলো সবই বোগাস এবং মানুষজন তাদের নিজেদের মতো করে মানে গল্পটা বানিয়ে ফেলা শুরু করে। আমার কথা হচ্ছে আমি দেশের পক্ষে দাঁড়ানো মানেই হচ্ছে আমাকে কোনো একটা রাজনৈতিক দলের মানে আপনি রাজনৈতিক একটা দলের সাথে জড়িত। আরে ভাই, আমি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন শিল্পী হিসেবে কথা বলতে পারবো না? অবশ্যই সেটা পারা উচিত। সেই কথাটাই আমি বলছি এবং সেটা কিন্তু তারা নিজেরাও বুঝতে পারছে 2-3 দিনের মধ্যেই যে এই, কারণ আমি জীবনে রাজনীতি করি নাই, বাট আই ওয়াজ অলওয়েজ ভোকাল। যেটা আমার কাছে অন্যায় মনে হতো আমি সেটা সবসময় বলে আসছি যে ভাই এটা ঠিক না, এটা স্যার আপনি এটা ঠিক করেন নাই। অথবা আমি আমার বাবাকেও সারা জীবন বলে আসছি, কারণ আমাদের বাড়িতে সবসময় এইভাবেই কথা হয় যে আচ্ছা মা তুমি আগে বলো। সো বাড়িতে মতামত দেওয়ার বাক স্বাধীনতার চর্চাটা আসলে বাড়ি থেকে শুরুটা হয়। হ্যাঁ, তো আমার কাছে ওখানে আমি কি বলেছিলাম যে আমরা যদি 52-তে পারি, আমরা যদি 71-এ পারি, আমরা এখনো পারবো, আপনারা আপনাদের সন্তানদেরকে বাঁচান। অবশ্যই। তো সেখানে আমি স্বাধীনতা বিরোধী কথায় কোথায় বলেছি? আমি তো জানি না, আমি তো শিখি নাই। আর স্বাধীনতা বিরোধী হলে তো আমি মানে আমি কিছুই না, আমার তো আসলে কোনো এক্সিস্টেন্সই থাকার কথা না। তো সেই জায়গা থেকে আমি জানি না তখন আসলে কেন আমাকে একটা কি বানানো হলো, কেন আমি রাষ্ট্রদ্রোহী হয়ে গেলাম, কেন আমি রাজাকার হয়ে গেলাম আমার। বাট এখানে আরেকটা গুজব রিসেন্টলি শুরু হয়েছে, আমাকে নাকি আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, আমি তোমাকে সেখানে 21 দিন মানে মেনশনও করে দিয়েছে, কতদিন 21 দিন রাখা হয়েছে? আমি অবশ্যই 21 দিন ছিলাম, রিমান্ডের আন্ডারে ছিলাম। আচ্ছা, কিন্তু সেটা আমি আয়না ঘরে ছিলাম না, আয়না ঘর বিষয়টা আমি জানিও না। এটা আমার কাছে আমি জানি না এটা কেন, এটাকে বোধহয় যে অ্যালগরিদমের ফেলার জন্য মানে এরকম একটা প্রপাগান্ডা শুরু হয়েছে। হ্যাঁ, মানে আয়না ঘর লিখলে হয়তো এটা বেশি মানুষ দেখবে, ভিউ বাণিজ্য। হ্যাঁ, সো আমি কিন্তু এটা সব জায়গায় ক্লিয়ার করছি, আমি জানি না কেন এটা হয়। এবং আমি বারবার বলেছি আমাকে র্যাবের অফিসে নেওয়া হচ্ছে, আমাকে কাশিমপুর থানায় নেওয়া হচ্ছে, আমাকে উত্তরায় থানায় নেওয়া হচ্ছে, আমাকে ডিবি অফিসে নেওয়া হচ্ছে, আমাকে ডিজিএফআইয়ের কাছেও নেওয়া হচ্ছে। এত জায়গা তোমাকে নেওয়া হয়েছে শুধু এইটুকু করার জন্য? জি, কারণ তাদের কাছে মনে হয়েছিল যে মেবি আমি কোনো একটা উদ্দেশ্যে এটা করেছি। আমি অ্যাবসলিউটলি আমার কাছে মনে হয়েছে যে বাড়িতে আগুন লাগলে যেরকম মানুষকে সাহায্য চাইতে হয়, আমি কি বাড়িতে আগুন লাগলে যদি মানে ফায়ার ব্রিগেড না আসে তখন আমি কি বলবো, ভাই পানি নিয়ে আসেন, পানি ঢালেন, এটাই তো করবো, তো আমি নিজে পানি নিয়ে যাবো। সো এইরকম একটা জায়গা থেকেই আমি করেছিলাম। সো এরপরে এটা তো যাই হোক, ওনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বলেই ওনারা আমাকে ছেড়ে দিয়েছিলেন। এবং এই তো এখন আয়নাঘর কোত্থেকে আসে আমি আসলে বুঝিও না, মানে এটা আসলে একটা প্রপাগান্ডা তোমার বলে বলছে। অ্যাবসলিউটলি। বাহ, দর্শক বুঝতেই পারলেন যে আসলে আয়নাঘর ব্যাপারটা অন্তত নওশাবাকে জড়িয়ে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে সেটা একেবারেই ভিত্তিহীন। সো আয়নাঘর ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পারলাম। আয়নাঘর বলে অসংখ্য কোনো কিছুই ঘটেনি, যেটা ঘটেছে সেটা সে নিজের মুখে যেটা বললো। আচ্ছা, আরেকটা বিষয়, তুমি সম্প্রতি অনেকগুলো দায়িত্ব পেলে না নিলে? পেলাম। আচ্ছা, এবং আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, যোগ্যতম মানুষকে যেখানে সে ভয়েস রেজ করতে পারে এরকম আমাদের মানুষ থাকা দরকার। তথ্য মন্ত্রণালয়ে তুমি হচ্ছে সার্টিফিকেশন বোর্ড, ওইখানে বোর্ডে তুমি গেলে এবং পাশাপাশি তুমি হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের ট্রাস্টিতে রইলে। এই যে এখনকার যে পটভূমি, আমরা আগে যে ধরনের জানতাম যে আমাদের যে সেন্সর বোর্ড, ওইটা কি পরিবর্তিত হয়ে আসলে এটা হচ্ছে? এবং এখানে তোমরা এখন কি ধরনের কাজ করছো জয়েন করার পর? আচ্ছা, প্রথমে বলি শরণ ভাই, আমি এই দায়িত্ব প্রথমে নিতেই চাইনি। ইনফ্যাক্ট আমি বলেছিলাম যে দেখেন আমাকে আমি লাইমলাইটের মধ্যে পড়তে চাই না, আমি বহুত কষ্টে দাঁড়িয়েছি, আমার ফ্যামিলি অনেক সাফার করেছে। দেখেন আমি যতখানি সাফার করেছি তার চেয়ে বেশি সাফার করেছে আমার বাচ্চা, আমার মা, আমার বাবা, আমার ফ্যামিলির আশপাশের মানুষ। আমি আর কোনো কিছুর মধ্যে জড়াতে চাইনি। বাট হঠাৎ করেই ওনারা যখন আমাকে বললেন যে দেশের এই সময় কি আপু আপনি একটু থাকবেন না আমাদের সাথে, ওই যে আবারও বাপের শেখানো বিষয় যে কখনোই মানে পিছন ফিরে যাবা না। যদি তোমার কাছে কোনো অপরচুনিটি আসে এবং সেটা যদি দেশের ক্ষেত্রে হয়, তুমি অবশ্যই হ্যাঁ তুমি যদি যতটুকু পারবা, যদি না পারো সেটা স্বীকার করবো না, রিজাইন করবো, তোমাকে তো কেউ জোর করে রাখতে পারবে না। তো আমি সেই জায়গা থেকে জিনিসটা নিয়েছি যে দেশের ক্ষেত্রে হাতটা উঠাই ফেলি নাই, যে না আমি নাই দেশের সাথে, আমি জিনিসটা বুঝি না, এটা আমি স্বীকার করছি। আমি বলছি যে আমি চলচ্চিত্র বোদ্ধা নই, বাট আমি চলচ্চিত্র প্রেমী। আমি চলচ্চিত্র করার জন্যই অ্যাসাইলাম নিয়ে নেই। আমি বাংলাদেশের থেকে গেছি একটাই কারণে, এক প্রমাণ করব যে ভাই আমি দেশদ্রোহী নই, নাহলে আমি পালা যেতাম। আরেকটি বিষয় হচ্ছে আমি সিনেমাটা করতে চাই, আমার অনেক ইচ্ছা সিনেমা করার, আমি অভিনয়টা করতে চাই, আমাকে অভিনয়টা করতে দেন। সেই জায়গা থেকেই কিন্তু আমি থেকে গেছি। তো যখন আমাকে বলা হলো যে চলচ্চিত্র সার্টিফিকেশন, আমি চলচ্চিত্র শব্দটাতে আটকাই গেছি এবং সেটা
মানে প্রকাণ্ড এক প্রেম ভরা হৃদয় নিয়ে আমি সেখানে জয়েন করেছি। এবং আমার যারা আছেন বাকিরা তারা ভীষণ ভীষণ বোদ্ধা মানুষ, তারা আমাকে ভীষণভাবে মানে সহযোগিতা করেন। সো আমাদের তো সাদরে তোমাকে গ্রহণ করলো তারা। হ্যাঁ, এবং তারা একটা জিনিস সবচেয়ে আমার ভালো লেগেছে, ধরেন আমার এই যে ঠোঁট কাটা বিষয়টাকে তারা ভীষণ অ্যাপ্রিসিয়েট করে এবং তারা বলে যে আমরা তো বুঝি না জেনারেশন, তো তুমি যে জেনারেশনের কথা বলো সেই জেনারেশনটা আসলে আমাদেরও বোঝা দরকার যে কি ঘটে আসলে। হ্যাঁ, আর আমি কিন্তু আমার মায়ের টেস্টটাও যেমন বুঝতে পারি, আমার মেয়েকেও বুঝতে পারি। আর যেহেতু আমি চলচ্চিত্র করি এবং যেহেতু আমি চলচ্চিত্র কর্মী অথবা থিয়েটার কর্মী, এবং আমার কিন্তু আমি খুবই জনতার সাথে মিশি, এরকম না যে আমি শুধুই ঢাকায় আছি, আমি ছুটি পেলেই বিভিন্ন জায়গায় ঘুরি। সো এক ধরনের আমি জনতা বিচ্ছিন্ন নই। সো এইটাকেই আমি আমার করেছি যে আসলে মানুষের মূল্যবোধটা কোথায়, সৃজনশীলতার স্বাধীনতাটা আসলে কোথায়। সো একটা সিনেমা এত বড় একটা বিষয়, খেলাধুলা এবং সিনেমা ব্যতীত আসলে কিন্তু একটি দেশের আপনি কোনো মানে আপনি ওয়ার্ল্ড এরিনাতে যখন যাবেন এই দুটাই কিন্তু আপনার পরিচয় বহন করে যে একদমই, এবং মানে একটা দেশকে জানতে হলে সেটা সিনেমা দেখো। হ্যাঁ, তাহলে আমি আসলে পটভূমিটা জানতে পারবো। এক্স্যাক্টলি। তো তখন আমার কাছে মনে হচ্ছে যে আরে আমি তো মানে সামহাও হয়তো বা চলচ্চিত্র করতে পারছি না অভিনেত্রী হিসেবে, কিন্তু অন্যের অভিনয় তো দেখবো, কিছু তো শিখবো, অথবা আমার একটা সাইনে একটা সিনেমা দেখাবে। তো এই বিষয়টা আমি একটা মতামত দিতে পারবো, এতদিন আমি কথাই বলতে পারিনি, আমার একটা মতামতের দাম বাংলাদেশ দিচ্ছে। সো এটা আমি জানি না ব্যক্তিগতভাবে আমাকে ভীষণভাবে আনন্দ দেয়, অথবা মনে হয় যে আচ্ছা আমি যত্ন নিয়ে কাজটা করি। সো আমি যত্ন নিয়ে কাজটা করার চেষ্টা করছি, এবং আমি প্রথমেই যে প্রস্তাবনাগুলো রেখেছি, অন্যান্যরও তো মানে আছেই অনেক প্রস্তাবনা, বাট একজন শিল্পী হিসেবে আমি প্রথম যে প্রস্তাবনাটা রেখেছি সেটা হচ্ছে কাস্ট অ্যান্ড ক্রুর যতক্ষণ পেমেন্ট ক্লিয়ার না হবে ততক্ষণ সিনেমা ছাড়বো না। ওহ, দারুণ দারুণ দারুণ। এটার জন্য তোমাকে স্পেশালি ধন্যবাদ, কারণ কি এই জায়গাটা নিয়ে কথা বলতে সেই পারে যে আসলে এই জার্নিটা করেছে, তোমার এই জার্নিটা করা আছে, তুমি যে এইটা নিয়ে বলেছো এই জন্য সাধুবাদ, কারণ এই ভয়েসটা আমাদের একদিন ছিল। এক্স্যাক্টলি। তো বাকিরা যেমন ধরেন অনেক বিষয় আছে, হলের বিষয় আছে, সিনেমার আমদানিকরণের বিষয় আছে, সেগুলো আমি অত বুঝি না, কিন্তু আমি এতটুকু বুঝি যে মানে মানবিক ভাবে যদি আপনি বাংলাদেশের দিকে তাকান তাহলে আসলে বাংলাদেশের সিনেমা কি ভাষা বলে। তো সেই জায়গা থেকে আর্টিস্টরা না খেয়ে মরে যাচ্ছে, আপনি অস্কার পেয়ে আসে আমার কোনো লাভ নেই, আমার কোনো লাভ নেই। সো আমি একজন শিল্পী হিসেবে এটা করতেই পারি না। সো আমার কাছে যেহেতু একটা ছোট্ট জায়গা আমি পেয়েছি, আমি প্রথমেই এই প্রস্তাবনাটা রেখেছি। দ্বিতীয় প্রস্তাবনা রেখেছি হচ্ছে বন্য প্রাণীদের ক্ষেত্রে, যে আপনি যদি কুকুর, বিড়াল, গরু, ছাগল, মুরগি, ঘোড়া, হাতি যাই ইউজ করেন না কেন, আপনাকে একটা ফোরামের আন্ডারে যেতে হবে। আপনি একটা সিনেমা বানালেন আর আপনি বলে দিলেন যে না এখানে কোনো পশু পাখিকে মানে কষ্ট দেওয়া হয়নি, কোনো ক্ষতি করা হয়নি, এটা আপনি কোথায়, কে বললো? আপনি বললে তো আমি মানবো না। ওই কুকুরটা এসে তো আর আমাকে বলে যায় না যে না আমাকে পিটায় নেই। সো আমরা চাচ্ছি একটা ফোরাম ক্রিয়েট হবে যেখানে ভেটরা থাকবে, অ্যানিমাল অ্যাক্টিভিস্টরা থাকবে এবং চলচ্চিত্রের মানুষরাও থাকবে। সেখান থেকে যখন শুটিং হবে সেখান থেকে 2 থেকে 3 জন মানুষ এখানে উপস্থিত থাকবে, তারা সার্টিফিকেশন দিলেই সিনেমা সার্টিফিকেশন পাবে। আচ্ছা, মানে আমাদের পশু পাখির নিয়ে যে ধরনের জিনিসগুলি হয় তাই সেটা নিয়মের আওতায় আনার চেষ্টা করি। বাহ। সো এটা ছাড়াও প্লাস্টিক নিয়েও আছে, যে প্লাস্টিক কত কম ভাবে আর্ট ডিরেকশনে আনা যায়। মানে আমরা সিনেমা তৈরির ক্ষেত্রে যখন আর্ট ডিরেকশনে যাব, আমরা কি একটু পারবো কিনা যে পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করতে। সো এটা আরেকটা হচ্ছে তামাক এবং মদ্যপান। কারণ আমার কথা হচ্ছে শুধু নিচে লিখে দিলে এখন কেউ দেখেও না। যদি আমরা একটা ছোট্ট অ্যাওয়ারনেসের মতো সেটা সিনেমার শুরুতে, সিনেমার মাঝে, সিনেমার শেষে দেখাই, মানে দেখেন আমি তো আপনাকে স্মোকিং থেকে দূরে রাখতে পারবো না, কিন্তু অন্তত আপনাকে এই অনুরোধটা আমি করতে পারবো, অথবা এই বাস্তব চিত্রটা দেখাতে পারি যে আপনি যদি স্মোকিং করেন আপনার এই কষ্ট হবে, বাকিটা আপনার ডিসিশন। ট্রাস্টি বোর্ডে কি ধরনের দায়িত্ব পালন করছেন? আগে তো ট্রাস্টি বোর্ড বলে কিছু ছিল, সেটা আমি জানতামই না, অনেকেই জানতো না, আমি জানি না আপনি জানতেন কিনা। আমিও জানতাম না। সেখানে কিন্তু একটা মানে অনেক ভালো একটা ফান্ড আছে, যে ফান্ডটা কিন্তু আমাদের শিল্পীদের জন্যই, তো সেটা সম্পর্কে আমরা কেউ জানতামই না। তো এখন ওখানে কনক চাপা আপা আছেন, ওখানে মিত্রা আপা আছেন, আজম ভাই আছেন, আশফাক নিপুণ আছেন, ফারুকি ভাই তো আছেনই, আমি আছি,
তারপর নলেজ ভাই আছেন। তো আমরা এখন মানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কবি সাহিত্যিক সবাই আছি। তো আমরা চেষ্টা করছি, বিষয়টা তো একদমই জানি না। সো মাত্র 2 জন মানুষ আছে সেখানে। সো এখন জিনিসটাকে রান করতে গেলে এখন একেবারেই মানে ব্যাপারটা এরকম, আমি আপনাকে বলি, একটা তালা দেওয়া হয়েছে কিন্তু চাবি হচ্ছে এক গোছ। কোনটা দিয়ে যে খুলবে সেটা আমি জানি না। এটা খুব ভালো। তোমার সম্পর্কে খুব ভালো একটা গুণের কথা খুব প্রচলিত, যে নওশবা হচ্ছে অনেক মানবিক মানুষ। নওশবা মানুষের প্রতি যেরকম মানবিক, নওশবা পশুদের প্রতিও একই রকমের মানবিক, নওশবা প্রকৃতির প্রতি একই রকমের মানবিক। এবং অনেক সময় আমি নিজে আসলে দেখেছি তুমি খুবই গোপনে, খুবই আড়ালে বাচ্চাদের নিয়ে কাজ করছো, দরিদ্র মানুষদের নিয়ে কাজ করো, এবং এটা নিয়ে তোমার চেষ্টাটা যেন কোনো অংশে কম না। মানে কি করে এটাকে বাড়ানো যায়, কি করে আরো মানুষের কাছে যাওয়া যায়, এই অনুপ্রেরণা, এটা কি তুমি তোমার নিজের, মানে আমরা বলি না যে আমার নিজের উদ্যোগে আমি যাচ্ছি, নাকি তুমি এটাকে একটা অর্গানাইজেশনের জায়গা থেকে দেখার চেষ্টা করছো, বা এই বোধটা তো আরো মানুষের থাকা দরকার, থাকে নাকি তোমার মধ্যে এই জিনিসটা প্রকট রকম ভাবে আছে? দেখেন, বাকিদেরটা আমি বলতে চাই না, আমি নিজেকে আগে সংশোধন করতে চাই। আমি দিন শেষে নিজেকে আয়নায় তাকাতে পারি কিনা সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এটা আসলে আমি মানে আমার বাবাকে আমি সবসময় দেখেছি করতে। মানে এটা ছোট থেকেই আমি দেখতাম যে কোনো কুকুরের পায়ে ব্যথা আব্বা বসে বসে ব্যান্ডেজ করতেছে, কোনো পাখির ডানা ভেঙে গেছে আব্বু বসে হলুদ লাগাচ্ছে, আমার মা সেটা টেক কেয়ার করছেন। তো এই বিষয়গুলো মানে আমি আসলে পরিবার যে একটা অনেক বড় ব্যাপার সেটা থেকে, মানে আমি এটা নিজে কিছু করি নাই, মেবি ওইখান থেকে তোমার আসলে গুণনটা ওইখান থেকে হয়েছে একদম। তো বাট আমি সেই জিনিসটাকে এখন বাড়ানোর চেষ্টা করছি, সেটা যাতে পরম্পরার মাধ্যমে শুধু আমার মেয়ে শিখুক এটাই আমি চাই না। আমি চাই যে আপনিও করেন, আমি চাই যে সবাই করুক। মানে অ্যাটলিস্ট আমি বলছি না যে কুকুরকে সবাই ভালোবাসো, কিন্তু কুকুরকে মেরো না। সেটাই, মানে সবাই যদি একটু মানবিক হয় তাহলে প্রাণীগুলো বেঁচে যাবে। আর আমার কথা হচ্ছে যে সহ অবস্থান, মানে আমরা কেন ভেবে নিচ্ছি যে শুধু পৃথিবীতে মানুষ বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। মানে একটা কুকুরের যেমন প্রয়োজন, একটা কাকের যেমন প্রয়োজন, ইভেন পৃথিবীতে ব্যাকটেরিয়ার যে প্রয়োজন, কেঁচোর যে প্রয়োজন, এখন কেঁচো নাই বলে আমাদের জমির উর্বরতা হারাচ্ছে। তো এই যে ছোট্ট বিষয়গুলো খুব বড় বিষয় না কিন্তু। আর আমাকে যেহেতু মানে বাচ্চা পোলাপান পছন্দ করে, আমি চাই যে বাচ্চা পোলাপানদের মধ্যে যদি এটা ঢুকে দেওয়া যায়। হ্যাঁ, আর ওরা না এখন কিন্তু অনেক ভালো বোঝে, এখনকার বাচ্চারা কি যে ভালো বোঝে ওরা। এই বোঝাবুঝি বাচ্চার কথা প্রসঙ্গে মনে পড়লো, তোমার ফুটফুটে একটা মেয়ে আছে প্রকৃতি, বাহ কি দারুণ। তো প্রকৃতির সঙ্গে তোমার খুনসুটি হয় নাকি হচ্ছে মানে আমি মা আমার মেয়ে এরকম একটা মা ব্যাপার থাকে না কিছু, তো যেরকম ভালো বন্ধু? আমার মনে হয় ও মা, ও আচ্ছা, ও সে পুরোটাই উল্টা। কারণ আমি ভীষণ বললাম না যে আমার শৈশব তো চলমান, তো আমার শৈশবকে ওই ওখানে ঢুকে ও শাসন করতেছে এরকম। ইভেন ধরেন আমার কাপড় জামা এরকম হবে, আমাকে বলে মাম্মা ইউ আর নট হ্যাপেনিং, অথবা এইটার সাথে এই কম্বিনেশন করো। এবং সে তো একদম পুরোদস্তের একজন শিল্পী, সারাক্ষণ ছবি আঁকে, ভীষণ ভালো বই পড়ে, মানে বই পড়তে ভীষণ পছন্দ করে। তো আমি তো মানে আদরের কাঙ্গাল, তো আমার মা বাবা মানে সবকিছুর আদর ওর কাছ থেকে নিয়ে জোর করে, মানে ও ঘুমায় আছে ওর পেটের মধ্যে ঢুকে যাই আমি। কি সুন্দর। এই ব্যস্ততার মাঝখানে তোমাকে কতটুকু পায়? তুমি তো এখন অনেক কিছু নিয়ে আসলে মা, মানে হয় না, কতটুকু তোমাকে? আমি না মানে এইটা আমি মেক শিওর করি, মানে আমার রীতিমতো মানে পৃথিবী একদিকে আমার বাচ্চা আরেকদিকে। আমি এরকম বহুত, এবং সবচেয়ে বড় থিয়েটার এই কারণে আমি অনেক পছন্দ করি। আমার মেয়েকে আমি বগল দাবা করে নিয়ে চলবো, এবং আমার মেয়ে খুবই দারুণ একজন দর্শক। সে থিয়েটারটা খুবই মানে কি বলবো, মানে খুব ভালো বোঝে এবং সেটা দেখে। কালকে যেমন পাখিদের বিধান সভা সে দেখেছে, এবং প্রত্যেকটা বিষয় সে জিজ্ঞেস করে। তো আমি এখন মানে ধরেন আমার থিয়েটারে যাওয়ার জন্য কাউকে দরকার, আমার মেয়ে আছে। কনসার্টে যাওয়া দরকার, আমার মেয়ে আছে। বিউটি পার্লার যাওয়া দরকার, আমার মেয়ে আছে। সো মানে ওইটা নিয়ে সময় নিয়ে পুরো বান্ধবী আর কি। হ্যাঁ পুরো দোস্তের বান্ধবী, হ্যাঁ মা আসে। সো ওইটা আমাদের মাঝে প্রবলেম হয় না। এবং সে উল্টো আমাকে বলে মা তুমি কাজে যাও, আই এম ওকে, যাও তুমি কাজ করো, তুমি ইটস ওকে, ইটস ফাইন, আমি আছি, আমি ঠিক থাকবো, তুমি যাও। বাহ, শুনেই তো ভালো লাগছে। ওর কি টেলিভিশনে বা সিনেমায় কাজ করার আগ্রহ জাগে না, মানে সামনে? না, ও থিয়েটার ভীষণ পছন্দ করে। ও অলরেডি থিয়েটার করে বটতলাতে। বাহ,
তো থিয়েটার তার ভীষণ, এবং সে লেখালেখির প্রতি তার একটু। কত হলো ওর বয়স? এখন 11। এইটাই তার এত আগ্রহ। হ্যাঁ, এবং সে যখন she was 9 তখনই সে একটা গল্প লিখে আমাকে বলেছে এটা একটু থিয়েটার করে দাও। এটা থিয়েটার করে দাও। বেঁচে থাকুক। তাহলে এমনিতে তুমি, আমরা কি এইসব কাজের ভিড়ে কি নশোকে হারাই ফেলবো নাকি? স্ক্রিনে তো একটু কম দেখছি তোমাকে। ভাই আমাকে তো কেউ নিচ্ছে না, আপনারা বলেন কেন নিচ্ছে না? আল্লাহ, এত গুণী একজন অভিনেত্রীকে নিবে না কেন? আমি বুঝতে পারি না, মেবি আমার ওই যে ঠোঁট কাটার প্রবলেম যে বললেন। দর্শক, ঠোঁট কাটা ব্যাপারটা কিন্তু পজিটিভলি দেখা উচিত আসলে। তো এটার জন্য একজন গুণী শিল্পীকে আমরা হারাবো এটা আমরা একদমই আশা করতেই চাই না। মানে ওর কাজ আমরা দেখতে চাই আরো আরো, কিন্তু সেটা কি ওরকম নাকি না নিজের ব্যস্ততার কারণে টাইম দিতে পারছি না? না, একদমই সেটা নয়, একদমই সেটা নয়। যেমন ধরেন আমি নুহাসের সাথে যখন কাজ করেছি অন্তরা, নুহাস আমার কাছে, আমরা রিহার্সাল করেছি। আমার কথাটা হচ্ছে যেমন ধরেন আমি যখন থিয়েটার করি তখন আমার কেন সময়ের অভাব হয় না? তাই তো, হ্যাঁ, রাইট। সবচেয়ে বেশি সময় যেখানে দেয়া লাগে, সবচেয়ে বেশি সময় দেয়া লাগে, তো সেখানে তো আমার কোনো সময়ের অভাব হচ্ছে না। তাহলে আমার কেন? কারণ আমাকে চরিত্র সেরকম দেয় না। ধরেন আমি থাকে না যে আমাকে 2 মিনিটের ক্যারেক্টার দিলে আমি কি করব, সেটা যদি জায়গা দিতে হবে। হ্যাঁ, সো আমার অনেক কাজের অফার, কিন্তু আসলাম আর গেলাম, উপস্থিতি যদি আমাকে প্রয়োজন হয় তখন আমি কাজটা করব। এবং এই কথাগুলো বলার জন্য মেবি আরো দর্শক নেয় না, মানে সরি দর্শক না, মিডিয়া মানুষ নেয় না, কারণ আমার তো ভিউ নাই। এই ভিউর একটা না মানে এটা আমি একজন অভিনেত্রী বা আমি একজন অভিনেতা, আমি তো চাইবই যে আমি যেই ক্যারেক্টারটাকে প্লে করব সেটা খুব প্রপারলি করব। তো আমি যেন ওই জায়গাটা আমাকে নেওয়া হয়েছে যে কারণে সেই জায়গাটা এস্টাবলিশ হোক, তো ওইটা শিল্পীর চাওয়া। তো ওইটার জন্য আসলে হ্যাঁ। এবং আরেকটা বিষয় যে দেখেন, আমি যদি পাশের দেশেরও দেই, যেমন স্ত্রী 2 বিশাল হিট, খুব ভালো। হ্যাঁ, এখন সেখানে আমাদের শ্রদ্ধা কাপুর ব্যতীত বাকি যারা রয়েছেন তারা কি খুব মানে একদম গ্ল্যামার এবং তাদের অনেক ফ্যান ফলোয়ার এরকম কিছু? অ্যাবসলিউটলি নট। বাকি যারা আছেন তাদের সকলেরই থিয়েটার ব্যাকগ্রাউন্ড এবং তারা দুর্দান্ত অভিনেতা। এখন বিষয়টা হচ্ছে আমরা কেন জানি এই মেলবন্ধনটা করতে পারি না। এটা আমাদের নাই। আমরা আসলে চরিত্র ধরে, মানুষ ধরে চরিত্র নির্বাচন করি না, আমরা চরিত্র চিন্তা করি ওই যে আমরা 2-3টা ক্যারেক্টারের মধ্যে আটকে আছি এখনো পর্যন্ত। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দর্শক তৈরি করবেন নাকি আপনি আসলে দর্শকের জন্য বানাবেন। আমার মনে হয় আমাদের দেশে দর্শক তৈরি করা উচিত আমাদের। হ্যাঁ, সো দর্শক তৈরি করার জন্য ডিরেক্টর বোধহয় কম, আর দর্শককে খুশি করার মতো ডিরেক্টর বেশি। এটা একটা দারুণ কথা বলছো, খুবই ভালো, দামি একটা কথা। কারণ কিন্তু দর্শক না, আমি দেখেছি দর্শক কিন্তু এইটা বোঝে, ওরা না ভালোটা বোঝে অবশ্যই, এবং কোনটা ভালো কতটুকু সে নেবে এইটা তারা খুব ভালো মতো বোঝে। আমরা বরং তাদের সম্পর্কে ভুল ধারণা করি। একদমই। এবং ধরেন আমরা ধরে নিলাম যে আমি যখন সিদ্ধার্থ করছিলাম, অনেকেই বলছিল সিদ্ধার্থ কেউ কি বুঝবে নাকি, সিদ্ধার্থ ওটা এরকম হারমোন হেসের এক উপন্যাস, তারপর এইটা আবার একটা মেয়ে করছে, এটা কি হবে? ভাই বিশ্বাস করেন, আমরা প্রত্যেকদিন হাউসফুল, প্রত্যেকদিন হাউসফুল। আমরা মানুষকে টিকিট দিয়ে বিক্রি করে রাখতে পারি নাই, তাহলে আমরা কি ভাবি? তার মানে মানুষ বুঝতেছে বলে আসতেছে, তাই না? এক্স্যাক্টলি, আমরা তো জোর করে নিয়ে আসছি না এখানে। তো এমন না, দর্শক বুঝে, যারা এটা বলে এটা এক রকমের নিজেদের ফাঁকিবাজি একটা চিন্তা, আর হচ্ছে আমি পারি না বা পারি, এইটার এক ধরনের দোদুল্যমান অবস্থায় থাকে। কারণ দেখো, আমার মনে আছে আমি তখন অনেক ছোট, আমি আমার মায়ের মুখে গল্প শুনেছি। ওই সময় মানুষটা এখনকার মতো এত তো আসলে আউটবাস ছিল না। একটু সিনেমা, মানে সিনেমা দেখতে হলে সিনেমা হলে যাইতে হবে, আর টেলিভিশনে মাঝে মাঝে দেখাচ্ছে এই তো, আর রেডিওতে যদি গান টান বাজে এরকম। ওই সময়ে যদি গানের কথা হয় এরকম, আবিদা সুলতানা গিয়েছেন এটা বিমূর্ত, এই যে দেখছো, আমি এটা বলার সাথে তুমি ধরে ফেলেছো কোন গানটা। কারণ কি দেখো, ওই সময় এত শক্ত কথা, বিমূর্তেই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর, এইটা বোঝার মতো মানুষ তখন নিশ্চয় ছিল। অবশ্যই ছিল। এই যে আমার পেছনে একটা ছোট করে সূর্য দিঘল বাড়ি, যে নদী মরুপথে, এটা সিনেমার নাম, চিন্তা করো। ওই সময় এরকম একটা জিনিস তারা ভেবেছে, মানে তার মানে মানুষ বুঝতো, মানুষ বোঝে, দর্শকরা অনেক জ্ঞানী, তাদেরকে আসলে ফাঁকি দেওয়ার কোনো কারণে নেই। যাই হোক, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভীষণ রকম চাই যে তুমি আবার কাজে ফিরো এবং খুব মানে আমাদেরকে আরো অনেক ভালো ভালো কাজ তুমি দাও। পাশাপাশি তুমি যে দায়িত্বগুলো নিয়ে আছো সেগুলো যেন ঠিকঠাক মতো, মানে মোট কথা আমি যাতে চাপে পড়ে, হ্যাঁ
অন্য কিছু না হয়ে যায়। একদমই, মানে আমরা ওই মানুষটাকে চিনি, যে মানুষটাকে আমরা চিনতাম, নওশবা যেন ওই জায়গাটাই থাকে এবং আমাদের ভয়েসটা যেন ওখানে রাইজ হয়। কি ওই যে ক্ষমতার বদল একটা ব্যাপার স্যাপার আছে, মানুষ যখন একটু ক্ষমতা পায় তখন পেছনটা ভুলে যায়। আমরা মনে করি আচ্ছা আমি তাহলে এখন ওই ধরনের প্রোটোকল মেনটেন করে পিপিলিকা হওয়ার জন্য আসি নাই। একদম, মানে এই জায়গাটা তোমাকে সবসময় মাটির মানুষ মনে হচ্ছে, তুমি নিজে মাটির কাছাকাছি থাকতে খুব পছন্দ করতে চাই যেন, সেটাও হ্যাঁ এটা তুমি এসে বলছো আমি এখনো শিখছি। কি দারুণ কথা। বিনয়টা তো মানুষ যত বড় হয় তত বেশি বিনয় হয়। দর্শক, আমরা কথা বলতে বলতে একদম শেষের দিকে চলে আসছি। আড্ডা তো থামতে চাইবে না, কিন্তু আমাদের যেতে হয়, ঘন্টা বাজে। তো আমরা শেষের দিকে আসছি। আমরা এবারে যদি তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাও। যেহেতু আমি ইন্ট্রোভার্ট, তো অনেক কথাই আসলে বলা হয়নি, বাট যেহেতু দীপ্ত টেলিভিশন আমাকে সেই সুযোগটা দিয়েছে, তো আমি সেই সুযোগটা নিতে চাই। সেটা হচ্ছে যে মানে আমি আমার দর্শকের কাছে কি পরিমাণ কৃতজ্ঞ, কারণ আমি যখন হারিয়ে গেছিলাম কিন্তু তারা আমাকে হারাতে দেয়নি, আপনারা আমাকে হারাতে দেননি। আপনারা আমাকে প্রতিনিয়ত টেক্সট করতেন, আপনারা আমাকে প্রতিনিয়ত জানতে চাইতেন যে আমি কেমন আছি, কেন কাজ করছি না, আমার মেয়ে কেমন আছে, আমার বাবা কেমন আছেন। স্পেশালি আমার বাবা চলে যাওয়ার পরে আপনারা যেইভাবে আমাকে সোশ্যাল মিডিয়াতে সাপোর্ট দিয়েছেন, এটার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। এবং আমার জন্য সেই আশীর্বাদের হাতটা সবসময় রাখবেন, আমি যাতে আপনাদের সেই সহজ সরল বোকা নওশবাটা হিসেবেই, শিল্পী হিসেবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। থ্যাংক ইউ। নওশবা আমাদের কাছে যেমন ছিল, আমরা খুব আশা করব সে তেমনই থাকবে এবং আমি বিশ্বাস করি সে তেমনই থাকবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে আগামী কোনো বন্ধুকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন।